আপনারা বলুন যে আহ, সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে কিনা স্লাইডটা। স্যার একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ বেশ। আর সুপর্ণা ম্যাডাম, আপনি জিজ্ঞাসা করছেন যে পেজ নাম্বারটা না থাকার জন্য অসুবিধে হচ্ছে। আমি ডে 9টা আমি পেজ নাম্বার করে দিয়েছি, মানে আজকের যে ক্লাসটা হচ্ছে আমি জাস্ট এক্ষুনি একটু আগে আমি শেয়ার করলাম পিডিএফটা, দেখেছেন কি? হ্যালো। স্যার 9 তো আগে পাঠিয়েছিলেন, ওটা নয়? হ্যাঁ, ওইটা আবার একটা পাঠিয়েছি, দেখুন একটু আগে, ক্লাসটা শুরু হওয়ার আগে। হ্যাঁ কিছুক্ষণ। হ্যাঁ, ওটাতে আমি পেজ হ্যাঁ নাম্বার অ্যাড করে দিয়েছি। ওই পেজ নাম্বার না থাকার জন্য একটু পড়তে অসুবিধে হচ্ছিল, বা প্রিন্ট করার পরেও এলোমেলো হয়ে যাচ্ছিল। এবারে কি ঠিক আছে? পেজ নাম্বার কি পাচ্ছেন? একটু ডাউনলোড করে দেখেছেন কি? হ্যাঁ স্যার, পেজ নম্বর আছে। পেজ নাম্বার পেয়েছেন তো? সেই বলছি, পেজ নাম্বার পরপর পেজগুলো আছে তো? হ্যাঁ স্যার আছে। ঠিক আছে, আশা করি এতে সুবিধে হবে। মানে প্রিন্ট হওয়ার পরে যদি একটা পেজে দুটো বা তিনটা পেজ অ্যাড করা যায় তাহলে হয়তো অসুবিধে হবে না কিছু। ঠিক আছে, ওকে। সো শুরু করছি। হ্যাঁ স্যার। আমরা আজকে লিটারারি থিওরি আলোচনা করব। আমাদের এই ক্লাসটির নাম হচ্ছে লিটারারি থিওরি অ্যান্ড কালচারাল স্টাডিজ। সো যদিও কালচারাল স্টাডিজ আপনারা হেডিংয়ে দেখতে পাচ্ছেন এবং ইউনিট 9 হিসাবে এটাকে গণ্য করে এখানে দেখতে পাচ্ছেন, বাট ইন রিয়ালিটিতে এটা কিন্তু লিটারারি থিওরি অ্যান্ড কালচারাল স্টাডিজ। ওকে, সো এই ক্লাসগুলি আমরা কিন্তু প্রথমে ওভারভিউ যাব, কালচারাল স্টাডিজটা কী এবং সাথে লিটারারি থিওরি কীভাবে অতপ্রতভাবে যুক্ত এবং এক একটা থিওরি কীভাবে কালচারটাকে অধিকভাবে প্রভাবিত করছে তা নিয়ে আসব। তো প্রথমে আমি বলে দিই আজকের হচ্ছে মোটামুটি ওভারভিউ নিয়ে। যদি আমরা প্রথমে যাই কালচারাল স্টাডিজটা এসেছে কোথা থেকে, তাই প্রথমে আমরা ওভারভিউ অব কালচারাল স্টাডিজ নিয়ে আসব। প্রথমত এই কালচারাল স্টাডিজ এই বিশেষ যে একটা সংগঠন, একটা আলোচনার একটা চক্র, এর প্রতিষ্ঠাটা হয়েছিল বহু আগে। আজ থেকে প্রায়, আমরা যদি চলে যাই প্রায় 40, 20, 60 বছর আগে। Cultural studies as a formal discipline begin with the establishment of CCCS, মানে ট্রিপল সিএস। এর মানে এই টাইটেলটি খুবই সিগনিফিকেন্ট। কালচারাল স্টাডিজ নিয়ে যখন কথা বলবো আমরা, যারা প্রথমে এর সূচনা করেছিল তারা হচ্ছে এই গোষ্ঠীর বা এই প্রতিষ্ঠানের অন্তর্গত। তার নাম হচ্ছে ট্রিপল সিএস, অর্থাৎ সেন্টার ফর কন্টেম্পোরারি কালচারাল স্টাডিজ। আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল ইউনিভার্সিটি অব বার্মিংহামে। ইউনিভার্সিটি অব বার্মিংহাম তারাই হচ্ছে এই কালচারাল স্টাডিজটাকে সূচিত বা স্টাডি করার প্রাথমিক তারা উৎস হিসেবে বলতে পারি। 1964 খ্রিস্টাব্দে এই সেন্টারটি প্রতিষ্ঠিত হয়েছিল। সো অবভিয়াসলি বলবো, এটাকে মাথায় রাখবেন, মুখস্থ করবেন যে সেন্টারটির নাম কোন বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে, এবং এই সৃষ্টি হওয়ার পেছনে কাদের নেতৃত্ব ছিল সর্বাঙ্গীন। এর প্রথম নেতৃত্ব দিয়েছিলেন রিচার্ড হোগার্ট, স্টুয়ার্ট হল এবং আরও কয়েকজন গুণী মানুষ, এবং তারা এই বিশেষ ফিল্ড কালচারাল স্টাডিজটাকে নিয়ে বিশদভাবে তারা আলোচনাও করেছিল। তো ফাউন্ডিং ফাদার বলতে পারলে বা ফাউন্ডিং ফিগার যিনি হচ্ছেন তিনি ছিলেন রিচার্ড হোগার্ট। রিচার্ড হোগার্ট তার ঠিক কয়েক বছর আগে 1957 খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন দ্য ইউজেস অফ লিটারাসি। দ্য ইউজেস অফ লিটারাসি এটি ফাউন্ডেশনাল টেক্সট কিসের? কালচারাল স্টাডিজের উপরে। কারণ এই লেখাটি এক্সপ্লোর করেছিল যে ওয়ার্কিং ক্লাস কালচার অ্যান্ড হাউ ওয়ার্কিং ক্লাস পিপল এনগেজড উইথ পপুলার কালচার, এবং কিভাবে এই ওয়ার্কিং ক্লাস পিপল তারা পপুলার যে কালচারগুলো ইভলভ করছে তার সাথে কিভাবে অতপ্রতভাবে যুক্ত রয়েছে, এবং কিভাবে প্রত্যেক দিন এর অভিজ্ঞতা
আমাদের জীবনে যেগুলো হচ্ছে, যত সময় আমরা পেরিয়ে আসছি, যে সমস্ত প্র্যাকটিসেসগুলোকে আমরা পেরিয়ে আসছি, এই সব কিছুর ভেতরে একটা ক্রমাগতভাবে একটা সাইক্লিক্যাল ওয়েতে কিছু ঘটনা একে অপরকে প্রভাবিত করছে। আর সেই ক্ষেত্রে যারা আমাদের সমাজের চাকার মতো কাজ করছে সমাজটাকে চালিয়ে নিয়ে যাওয়ার পেছনে, তা হচ্ছে কিন্তু এই ওয়ার্কিং ক্লাস অফ পিপল। এবং কিভাবে এই ওয়ার্কিং ক্লাস পিপল কালচারটাকে লিড করছে তা নিয়ে তিনি লিখেছিলেন দ্য ইউজেস অফ লিটারাসি, এবং এই ওয়ার্কিং ক্লাস পিপল কীভাবে ফোরফ্রন্টে একটা সোসাইটির ব্যাকবোন হচ্ছে তা নিয়ে লেখা এই দ্য ইউজেস অফ লিটারাসি। ওকে, এছাড়া এই স্কুলের, বার্মিংহাম স্কুলের আরও যদি কিছু দিকপালের কথা বলি, তাহলে স্টুয়ার্ট হলের কথা বলতেই হয়। তিনি, আমরা যখন কালচারাল স্টাডিজের যখন কথা বলবো তখন কিন্তু স্টুয়ার্ট হল নামটি স্বাভাবিকভাবেই আসবে। যেমন করে যখন আমরা রোমান্টিক্স বা রোমান্টিস্টের কথা বলি তখন স্বাভাবিকভাবে যেমন কোলেরিজ, ওয়ার্ডসওয়ার্থের নাম ভেসে আসে। যখন আমরা আবার উপন্যাসের কথা বলি চার্লস ডিকেন্সের নাম উঠে আসে। যখন আমরা ফেমিনিজমের কথা বলি তখন যেমন করে ভারতীয় কনটেক্সটে কমলা দাসের নাম উঠে আসে। আমরা যদি চলে যাই সাইমন ডি বিভর, আমরা যদি চলে যাই ম্যারি উলস্টনক্রাফট, নাম এরা হচ্ছে সবাই কিন্তু এই বিশেষ বিশেষ ফিল্ডের একজন দিকপাল বলতে পারা যায়। ঠিক তেমনিভাবে স্টুয়ার্ট হল হলো কালচারাল স্টাডিজের ক্ষেত্রে অন্যতম একজন ফিগার। সো হলের লেখা, বিশেষ করে তার একটি এসে ছিল এনকোডিং ডিকোডিং, একটা অনবদ্য একটা লেখা যেখানে কিভাবে আমাদের এই কালচারটাকে মিডিয়া রিপ্রেজেন্ট করছে। আমি আসবো কিভাবে আমরা আজকে আমাদের দিনটাকেই যাপন করছি আমাদের ইচ্ছে, আমাদের ভালোবাসা, আমাদের প্রয়োজন অনুযায়ী নয়। আমাদেরকে একটা কালচার, যেটাকে আমরা বলছি মিডিয়া কালচার, যে মিডিয়া আমাদেরকে প্রভাবিত করছে, সেটা আমাদের ছোট্ট খাট্ট আমাদের ইউজ করা টুথপেস্ট থেকে, আমাদের পোশাক থেকে, আমাদের হাতে থাকা মোবাইল থেকে, সব কিছু। দ্বিতীয় যিনি আসবো তারপরে রয়েছেন রেমন্ড উইলিয়ামস। রেমন্ড উইলিয়ামস আর একজন স্টলওয়ার্ড ফিগার হচ্ছে এই কালচারাল স্টাডিজের। তার লেখা কালচার অ্যান্ড সোসাইটি 1958 খ্রিস্টাব্দে পাবলিশড হয়েছিল, একটি অনবদ্য লেখা। এছাড়া তার লেখা কি ওয়ার্ডস 1976। এই দুটো লেখাই এই কালচারাল স্টাডি অ্যাজ এ থিওরি, এবং সেখানে কালচারের সাথে সোসাইটির সাথে পলিটিক্স, এই সব কিছুর মধ্যে যে একটা অবিচ্ছেদ্য বন্ধন আছে, এই সব বিষয় নিয়ে তিনি কিন্তু মন্তব্য রেখেছেন তার এই বইটাতে। আমরা আসবো বিশদে পরবর্তী সময়। তো এই কালচারাল স্টাডিজ কেন এলো, এর পেছনে কোনো কি তাগিদ ছিল, কোনো কি প্রভাব ছিল, আমরা দেখে নেব। সো প্রথমত একটি ক্রিটিক্যাল থিওরি একটা গঠন করা হয়েছিল, এবং তার পেছনে যে স্কুলটি খুবইভাবে প্রভাবিত করেছিল তার নাম ছিল ফ্রাঙ্কফার্ট স্কুল। খুবই ইম্পর্টেন্ট একটা স্কুল এই ফ্রাঙ্কফার্ট স্কুল, ভেরি ভেরি সিগনিফিকেন্ট একটা স্কুল। এবং সেই স্কুলের যারা যারা মেম্বার ছিল তাদের মধ্যে অন্যতম দুজন হচ্ছে থিওডোর অডর্নো এবং ম্যাক্স হরখাইমার। তো এই যে স্কুলটি, এখানে স্কুল মানে কোনো প্রাথমিক স্কুল, কোনো হাই স্কুল, এরকম কোনো স্কুল নয়। স্কুল মানে হচ্ছে এখানে কিছু মানুষ রয়েছে যারা একটা একাডেমিক একটা সার্কেল গঠন করেছে, এবং সেই সার্কেলের মানুষরা তারা একটি বিশেষ একটা মোটিভ নিয়ে কাজ করছে। যেমন এখানে অ্যাডর্নো বলুন, হরখাইমার বলুন, এরা একটা ফ্রেমওয়ার্ক গঠন করেছে, যেই ফ্রেমওয়ার্কটি মূলত ব্যবহার করা হয়েছে একটা কালচারকে জাজ করার জন্য। এবং এই কালচারটাকে জাজ করা হবে একটা নির্দিষ্ট কিছু মাপকাঠি দিয়ে। আর সেই মাপকাঠিটা হচ্ছে, একটা কালচার ডিপেন্ড করছে দুটো জিনিসের উপর, একটি হচ্ছে আদর্শ বা আইডিওলজি, আর একটি হচ্ছে পাওয়ার। আজকে দেখবেন মানুষ আইডিওলজি ব্যবহার করছে, যেমন আমি এই বিশেষ সত্তায় বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে বিজনেস মানে কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া। আমি বিশ্বাস করি যে আমার আইডিওলজি হচ্ছে আমি যে কোয়ালিটি দেব
আমার মতো করে কেউ কোয়ালিটি দিতে পারবে না, দিস ইজ আইডিওলজি। বাট ইন রিয়ালিটি আমি কি করছি সেটা কিন্তু আজকের দিনে প্রশ্নের বিষয়। পাওয়ার, আজকে দেখুন আপনি ছোট্টখাট্ট জায়গা, ছোট্ট একটা ব্যাংক থেকে, ছোট্ট একটা একটা চিকিৎসা ক্ষেত্র থেকে আপনি দেখবেন সব জায়গায় কিন্তু পাওয়ার কথা বলে। আপনি দাঁড়িয়ে আছেন, কিন্তু পাওয়ারফুল কোনো ব্যক্তি যদি আসে তার জন্য স্পেশাল ব্যবস্থা রয়েছে। এই মহাকুম্ভ চলছে, যেখানে দেখবেন সাধারণ জনগণের জন্য রয়েছে বিশেষভাবে জনবহুল এলাকা, আবার কিছু পাওয়ারে থাকা মানুষদের জন্য, তাদের জন্য দেখবেন প্রচুর ফাঁকা নিরিবিলি জায়গা রয়েছে মহাকুম্ভে। সো এই যে কিভাবে একটা কালচারকে আইডিওলজি এবং পাওয়ার ডমিনেট করে, এগুলো নিয়ে কথা বলেছে থিওডোর অ্যাডর্নো এবং ম্যাক্স হরখাইমার। সো দেয়ার ক্রিটিক্স, তারা সমালোচিত করছে অফ কালচার অ্যাজ এ ফর্ম অফ সোশ্যাল কন্ট্রোল। আর এই আইডিওলজি, এই পাওয়ার সমাজটাকে নিয়ন্ত্রিত করছে। এবং একটা বড় জিনিস হচ্ছে, মানুষ আজকে ইচ অ্যান্ড এভরিথিংকে কমোডিফিকেশন করছে। অর্থাৎ আজকে পণ্য মানে খাবার দ্রব্য নয়, পণ্য মানে সোনা জহরত নয়, পণ্য মানে আজকে মানুষও পণ্য, আজকে শিক্ষাও পণ্য, আজকে ভালোবাসাও পণ্য। সো এই কীভাবে এইগুলো কমোডিফিকেশান হচ্ছে এবং কিভাবে কালচারটাকে আমাদেরকে ডিপ রুটেড ওয়েতে স্টাডি করতে সাহায্য করছে, একটি অন্যতম ওয়েতে কিভাবে আমরা কালচারটাকে দেখব, শিখব, জানব, এই নিয়ে বিশদ কিন্তু ফ্রাঙ্কফুর্ট স্কুল ভালোভাবে আলোচনা করেছে। কিভাবে কালচারাল প্রোডাক্টস রিফ্লেক্ট করছে, পাওয়ার স্ট্রাকচারটাকে আরও ত্বরান্বিত করছে। রাজা আজকে ক্রমশ রাজা হচ্ছে, আর দরিদ্র মানুষ ক্রমাগত দরিদ্র হচ্ছে, আর এর পেছনে কারণ কি এসব নিয়ে তারা তুলে ধরেছেন। সো হরখাইমার অ্যান্ড অ্যাডর্নো এই দুজনই তারা কিন্তু অ্যানালিসিস করেছে এবং তারা বিশেষ একটি টার্ম ব্যবহার করেছেন, তার নাম হচ্ছে কালচার ইন্ডাস্ট্রি। সো কালচার ইজ নাথিং বাট লাইক অ্যান ইন্ডাস্ট্রি। সো তারা হাইলাইট করছেন হাউ মাস মিডিয়া, এই গণমাধ্যমগুলি এবং কিছু কালচারের কিছু নিয়ম রিচুয়ালসগুলি পারপিচুয়েট করছে, ক্রমাগত সাহায্য করছে ক্যাপিটালিস্ট পুঁজিবাদী আদর্শটাকে দাঁড় করিয়ে রাখতে এবং মানুষের ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে কিভাবে তারা দমিয়ে রাখছে, এই বিষয় নিয়ে কথা বলেছে ফ্রাঙ্কফার্ট স্কুল। দ্বিতীয়, এই কালচারাল স্টাডিজ কেন আমরা বেশি করে পড়ব, এর ক্ষেত্রে দ্বিতীয় যে থিওরিটি অন্যতম ভূমিকা গ্রহণ করেছে তা হচ্ছে মার্কসিজম। এই মার্কসিজমের একটি অন্যতম কনসেপ্ট হচ্ছে বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার। মার্কসিস্ট থিওরি এর প্রভাব কালচারাল স্টাডিজে কিন্তু আমরা আনাচে কানাচে প্রায় সব জায়গায় দেখেছি। আর এক্ষেত্রে এই কনসেপ্ট দুটি, বেস এবং সুপারস্ট্রাকচার, গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখানে কিভাবে কালচার বা কিছু আমাদের সংস্কৃতিগত কিছু আমাদের নিয়ম কানুন, আদব কায়দা, এগুলো কিভাবে ইকোনমিক বেনিফিট করছে মানুষকে, এগুলো কিভাবে সোসাইটিতে একটা, আমরা আজকে বলছি আমাদের মানুষের মধ্যে পার্থক্য কিচ্ছু নেই, সবাই সমান, কিন্তু সেই সূক্ষ্ম একটা যে শ্রেণী বিভাগ আমরা কিন্তু ক্রমাগত করে চলেছি। তাই এখানে কালচার হচ্ছে একটা বড় সুপারস্ট্রাকচার। এই সুপারস্ট্রাকচারটা একটা সো কল্ড মিথের মতো, এটা কিছু উচ্চবৃত্ত মানুষরা এই স্ট্রাকচারটাকে কিন্তু ধরে রেখেছে। আপনারা দেখবেন যে অনেক বেশ বড় মাল্টিমিলিয়নিয়ার বিজনেসম্যান বলছে আমরা কমন পিপলের মতো, আমরা মানুষরা সবাই সমান। বাট ইজ ইট রিয়েল? না, সবাই সমান নয়, তাদের ভাবনা সব কিছু ভিন্ন। সো এইভাবেই আমরা দেখব কিভাবে ইকোনমিক বেস, আমরা ভাবছি যে আমাদেরকে কিছু বেনিফিট দিচ্ছে, যে এতক্ষণ কাজ করে তোমাকে এই একটা স্যালারি দেওয়া হবে। তো সেই স্যালারিটা আমাদের কাছে যেমন আশীর্বাদ মনে হচ্ছে,
ইকোনমিক এই সুপারস্ট্রাকচারে থাকা মানুষগুলি তারা কিন্তু আমাদের আপনাদের ওই যে পরিশ্রমটাকে, যেই পরিশ্রমের আপনি মূল্য পাচ্ছেন 25,000 টাকা, আর যিনি বা যিনার হয়ে আপনি কাজ করছেন সুপারস্ট্রাকচারের আন্ডারে, সেই 25,000 টাকার কাজ উনি ব্যবহার করছে 1,00,000 টাকার, অর্থাৎ মাঝে উনি কিচ্ছু না করে 75,000 মুনাফা করছে। সো এই কালচারাল স্টাডিজে বেস এবং সুপারস্ট্রাকচার দেখলে আমরা এগুলোকে ক্লিয়ার করতে পারবো। এছাড়া আইডিওলজি অ্যান্ড হেজিমনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কনসেপ্ট। এই দুটি কনসেপ্টের পেছনে যিনি আমাদের রয়েছেন তার নাম হচ্ছে অ্যান্টোনিও গ্রামসি। তো তিনি কালচারাল হেজিমনির কথা বলেছেন এবং বিশেষ করে কিভাবে একটা কালচারকে আমরা দেখেছি এই তার কালচারের এই সংস্কৃতি কিভাবে বা এই যে হায়ার লেভেল লোয়ার লেভেল হেজিমনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। অর্থাৎ রুলিং ক্লাসরা যে শুধু আমাদের কন্ট্রোল করছে তা নয়, রুলিং ক্লাস তারা পাওয়ারে রয়েছে, তার কারণ পাওয়ারে থাকার পেছনে আমরাই দায়ী, কারণ আমরাই মেনে নিয়েছি। যেমন ধরুন আমরা চাইছি যে রাজনীতিতে ঢুকবো না, এবং দেখবেন অধিকাংশ শিক্ষিত মানুষরা তারা চায় রাজনীতি থেকে দূরে থাকতে। এবারে এর ফলে কি হচ্ছে, আপনি শিক্ষিত হয়ে আপনি আসতে চাইছেন না রাজনীতিতে, তাই রাজনীতির দরজা খুলে যাচ্ছে কাদের জন্য? যারা অশিক্ষিতদের জন্য, আর আপনি তার দ্বারা জর্জরিত হচ্ছেন। আর একটা সমাজ, যেই সমাজে শিক্ষিতরা পিছিয়ে থাকে, এই বিশেষ দেশ তাকে সঠিকভাবে চালিত করার এই বিশেষ একটা হাতিয়ার, তা হচ্ছে রাজনীতি, সেই দেশ কিন্তু অবশ্যই অবশ্যম্ভাবীভাবে পিছিয়ে যাবে। তো এইসব পেছনে আর একটাই কারণ, আমরা যারা ইনফেরিয়র রয়েছি, আমরা ইনফেরিয়র থাকতে পছন্দ করি, আমরা সুপেরিয়র হতে চাই না। আর কেউ যদি সুপেরিয়র চলে আসে, তখন আমরা নিজেরা খুব অকওয়ার্ড ফিল করি। আমরা মনে করি যে আমাদের মনে হয় অকাত নেই, বা আমাদের মনে হয় ওর সাথে পাড়া হয়ে উঠবে না, তাই আমরা কিন্তু যে ওই পজিশনে রয়েছে তাকে কিন্তু পথটা ছেড়ে দিই। এটাই হচ্ছে হেজিমনি, আমরা নিজেরাই সাপ্রেসড ফিল করছি। এছাড়া আরেকটি কনসেপ্ট যেটি কালচার স্টাডিজকে আরও বেশি করে আমাদেরকে উদ্বুদ্ধ করতে সাহায্য করেছে, তা হচ্ছে পোস্ট স্ট্রাকচারালিজম। আর এই ক্ষেত্রে যে দুটি ধারা বা যে বিশেষ থিওরিটিক্যাল পার্সপেক্টিভ আমাদের সাহায্য করেছে, তা হচ্ছে ডিকনস্ট্রাকশন। তো এটি পোস্ট স্ট্রাকচারালিজমের একটি পার্ট। এখানে মেন ফোকাস হচ্ছে একটা টেক্সট, তার থিম নয়, সেই টেক্সটের মধ্যে থাকা ল্যাঙ্গুয়েজ, সেই টেক্সটের ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজটির অর্থ, পাওয়ার, এবং কিভাবে এই বিশেষ বিশেষ অংশগুলি একটা কালচারকে ত্বরান্বিত করছে, একটা টেক্সটটাকে কিভাবে প্রভাবিত করছে, কিভাবে কালচারাল যে এই ফ্যাক্টরসগুলি টেক্সটটাকে তার থিমেটিক তার রেজলিউশনে পৌঁছে দিচ্ছে। আর এক্ষেত্রে এই ডিকনস্ট্রাক্ট খানিকটা আগে থেকে গড়ে রাখা মিথটাকে ভেঙে ভেঙে সঠিকভাবে ব্যাখ্যা করার মতো। আর এক্ষেত্রে যিনি অধিকভাবে আমাদের কাছে সুচারুভাবে মতবাদ প্রদান করেছেন, তার মধ্যে একজন হচ্ছেন মিশেল ফুকো, আর দ্বিতীয় হচ্ছেন জ্যাক্স ডেরিডা। ওকে, আর মিশেল ফুকো বিশেষ করে তিনি সমাজে কিভাবে এডুকেশন আর পাওয়ার, মানি, এইসবের সম্পর্কে কথা বলেছেন। জ্যাক্স ডেরিডা আবার বলেছেন ডিকনস্ট্রাকশন নিয়ে, এবং কিভাবে একটা বিশেষ একটা সমাজের মধ্যে মিনিংটা আমরাই ভিন্ন ভিন্নভাবে তৈরি করি, এইসব নিয়ে কথা বলেছেন। সো এই পোস্ট স্ট্রাকচারালিজমও কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল ফিগার হিসেবে কাজ করেছে। তো যদি গুছিয়ে বলতে হয়, সে ইন্টেলেকচুয়াল ইনফ্লুয়েন্স হিসাবে কালচারাল স্টাডিজের পেছনে রয়েছে ক্রিটিক্যাল থিওরি হিসাবে ফ্রাঙ্কফুর্ট স্কুল, আবার মার্কসিজম রয়েছে, এবং পোস্ট স্ট্রাকচারালিজম। এবারে আসবো এই কালচারাল স্টাডিজ, এই থিওরিটি কিভাবে দিনের পর দিন আরও শ্রীবৃদ্ধ হতে লাগলো, এবং কিভাবে আজকের দিনে একটা মেজর একটা গবেষণার অংশ হয়ে গেছে। প্রথমত এর থিমেটিক ফোকাস কি? দেখুন, আমরা সাধারণত এইসব জিনিসই পছন্দ করব। আমরা যদি সিনেমা দেখি, সিনেমা দেখতে গিয়ে দেখবেন যদি কোনো এক অন্য গ্রহের কাহিনী দেখাচ্ছে,
সেখানে এলিয়েনরা লড়াই করছে, সেটা হয়তো বাচ্চাকালে খুব একটা ভালো লাগতো, কিন্তু যখন আমরা বোঝদার হয়ে গেছি, যখন আমরা প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, তখন আমাদের ভালো লাগে আমাদের আশেপাশের কাহিনীগুলোকে। সো কালচারাল স্টাডিজ এখানে মেনলি ফোকাস করেছে হাউ আইডেন্টিটি, আমাদের প্রত্যেকের একটা আইডেন্টিটি আছে। কেউ হয়তো রেস হোয়াইট, ব্ল্যাক অর হোয়াইট হতে পারে, জেন্ডারগতভাবে কেউ হয়তো আমরা নারী হতে পারে, পুরুষ হতে পারে, এবং এখনকার দিনে স্বীকৃতি পাওয়া থার্ড জেন্ডারও রয়েছে। এছাড়া ক্লাস, ক্লাস মানে রিচ ক্লাস, মিডল ক্লাস, পোর ক্লাস। একটা মানুষের একটা সোসাইটির ভেতরে থাকার সময় তার কিন্তু এই আইডেন্টিটিগুলোর মধ্যে সবকটি হতে পারে না, যে কোনো একটি হবে। আর এটাই কিন্তু প্রতিফলিত করে ওই মানুষটির কালচার। একজন মানুষ রিচ পিপল, একজন মানুষ মেল, একজন মানুষ কমপ্লেক্সন ওয়াইজ ফেয়ার, তাহলে দেখবেন তাদের মধ্যে একটা আলাদা একটা ভাবনা চিন্তা রয়েছে। আবার একদিকে রেস ওয়াইজ ব্ল্যাক পিপল, মেবি মেল হতে পারে, ফিমেল হতে পারে, ক্লাস ওয়াইজ ইজ এ পোর আর সি ইজ এ পোর, দেন দেখবেন তাদের কালচার আবার ডিফারেন্ট। সো দিস ইনভলভড এক্সামিনেশন হাউ কালচারাল টেক্সট, এখানে একটা কালচারকে বেটার হয়ে বুঝতে গেলে আমাদের কিন্তু টেক্সট পড়তে হবে। আপনারা যদি পড়ে থাকেন যে একটা টেক্সটের নাম বলছি অরণ্যক্ষ, তারপরে যদি বলি থিংস ফল অ্যাপার্ট, আবার যদি বলি ববি ডিক, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই সমস্ত টেক্সটে ওদের নির্দিষ্ট কালচারকে দেখানো হয়েছে। তো কালচার একটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু দেখবেন আলাদা আলাদা। আবার যদি পড়েন প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, ওই টেক্সটে দেখবেন একটা আলাদা সোসাইটিকে দেখানো হয়েছে। তো আবার দেখবেন রাইটার্স টু দ্য সি, জে এম সিঞ্জার, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা ভিন্ন ভিন্ন একটা কালচার দেখানোর চেষ্টা করা হয়েছে। তো রিপ্রেজেন্টেশন অ্যান্ড আইডেন্টিটি আজকের দিনে একটা বড় একটা মেজর ইস্যু। আপনারা জানেন যে, এবং প্রত্যহ দেখছেনও যে রিপ্রেজেন্টেশন অর্থাৎ কেমন করে তুলে ধরা হচ্ছে। আপনারা দেখবেন খবরের জিনিসে বা খবরের কাগজে বা এখনকার যে দ্য সকল টিভি মিডিয়াতে তিলকে তাল করতে ওদের সময় লাগে না। আর এই রিপ্রেজেন্টেশনের জন্য আজকে আমরা মানুষরাও দেখবেন রিপ্রেজেন্টেশন, আমরা নিজেদেরকে স্ট্যাটাস, নিজেদেরকে ভালো প্রমাণ করতে, নিজেদের এমন কিছু করলে দেখানোর জন্য আমরা কিন্তু অনেকে কিন্তু যেটা আমাদের রয়েছে তার থেকে কিন্তু আমরা ওই কমফোর্ট জোন থেকে বেরিয়ে একটা ভিন্ন হওয়ার দেখানোর চেষ্টা করি। দ্যাট ইজ কল্ড দ্য রিপ্রেজেন্টেশন। ওকে, নেক্সট আসবো মিডিয়া অ্যান্ড পপুলার কালচার। এই মিডিয়া এবং পপুলার কালচার দেখবেন আজকের দিনে বেশি কোনটা ফোকাস করছে? কালচারটাকে নিয়ে। তাই কালচারাল স্টাডিজ প্রয়োজন, কালচারাল স্টাডিজ ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই। তাই লিটারারি থিওরি কিন্তু কালচারাল স্টাডিজেরই পার্ট। এবারে একটা বড় কথা হচ্ছে কালচারের মধ্যেই সব কিছু হচ্ছে, তাই জন্য একটা টার্ম আজকের দিনে খুবই ব্যবহৃত হয়, তা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এটাকে বুঝতে হলে একটু সহজ করে বোঝাই। দেখবেন আজকে 2025 দাঁড়িয়ে একটা মেজর একটা কনসার্ন আমাদের হচ্ছে এই এনভায়রনমেন্টাল ক্রাইসিস। আজকে গাছ লাগাও প্রাণ বাঁচাও জীবন বিজ্ঞান বইতে শুধু পড়লে হচ্ছে না। আজকে দেখবেন যখন নিউ এডুকেশন পলিসি হলো, তারা এখন যারা ইতিহাস নিয়ে পড়ছে তাদেরকেও পরিবেশ বিদ্যা নিয়ে পড়তে হচ্ছে। আজকে যারা বাংলা নিয়ে পড়ছে, গণিত নিয়ে পড়ছে, তাদেরকেও এনভায়রনমেন্টাল সায়েন্স পড়তে হচ্ছে। তার কারণ হচ্ছে এটা ইন্টারডিসিপ্লিনারি, যে বিজ্ঞানের ছাত্র বিজ্ঞান পড়বে তা নয়, পরিবেশটা সবার, তাই পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। তাই আজকে আমরা যদি কালচারের মধ্যে দেখি, কালচারের মধ্যেই সব রয়েছে। কালচারের মধ্যে আপনারা যদি যান, ফেমিনিজম আমরা বলছি না, ফেমিনিস্ট, তারপরে আমরা বলছি মার্কসিস্ট, আবার বলছি পোস্ট কলোনিয়াল, আবার বলছি কলোনিয়াল, আবার বলছি
নিউ ক্রিটিসিজম। তো এইসব যে কনসেপ্ট, এইসব থিওরিগুলো কি কালচারের ঊর্ধ্বে না কালচারের ভিতরে? এগুলো সবই কালচারের ভিতরে, এগুলো সবই কিন্তু আমরা দেখব যে ইন্টার রিলেটেড, তাই ইন্টার ডিসিপ্লিন। দেখুন আজকে সোশিওলজি, হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, লিটারারি থিওরি, এগুলো সবই হচ্ছে ইন্টার কানেক্টেড। তাই যার কারণে কালচারাল স্টাডিজ ইজ ভেরি মাচ নেসেসারি। আজকের দিনে আরেকটি কনসেপ্ট যেটা হচ্ছে কালচারাল ম্যাটেরিয়ালিজম। একটু আগে বুঝিয়ে বলেছিলাম যে ইচ অ্যান্ড এভরিথিং ইজ নাও মেটেরিয়ালিস্টিক, ইভেন দ্য এডুকেশন, ইভেন দ্য লাভ, ইভেন দ্য ওয়ে অফ লাইফ, প্রত্যেকটাই কিন্তু মেটেরিয়ালিস্টিক হয়ে গেছে। আজকে দেখুন, আপনি একটা হোটেলে যাবেন, হোটেলে থাকবেন একটা জায়গায় গিয়ে, সেই হোটেলটি রয়েছে, হোটেলটি তার রুম রেখেছে, তার সার্ভিস দিচ্ছে, তারপরে সে টাকা নিচ্ছে। আজকে দেখুন একজন কেউ একটা অ্যাপ খুলে ফেলেছে, ওও একটা এমন কিছু অ্যাগোডা, তার অ্যাপ খুলেছে, আপনি সেই হোটেলে যাচ্ছেন, এই অ্যাপের মাধ্যমে ও কিন্তু অ্যাপ একটা কিছু টাকা কামাচ্ছে। আবার দেখুন সেখানে একটা ফোনপে বা সেখানে একটা ইউপিআই সিস্টেম রয়েছে, ও একটা ওখানে ঢুকে গিয়ে সেখান থেকে কিছু কমিশন নিচ্ছে। সো এই যে বিষয়টা হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ম্যাটেরিয়াল পার্সপেক্টিভ ঢুকে গেছে, অর্থাৎ অর্থ ঢুকে গেছে, বেনিফিট ঢুকে গেছে। তো কিভাবে আমাদের সোসাইটিটা কালচার আর নেই ম্যাটেরিয়ালিজমে চলে গেছে। দেখুন আজকের দিনে একটা জল, পানীয় জল, সেটাও কিন্তু মেটেরিয়ালিজমের মধ্যে পড়ে গেছে। চলে আসবো আরও একটি মেজর কনসেপ্ট, কেন কালচার জানা প্রয়োজন। দেখুন আমি একজন বাঙালি, আমি স্বতন্ত্র একটি দেশ ভারতবর্ষের একটি রাজ্যের একটি নির্দিষ্ট জেলার মধ্যে থাকা আমি এক বাসিন্দা। তো আমি যে আমার কালচারটা, আমি যাতে আছি শুধু আমার কালচারটাকে জানবো, বাকি জানবো না, তা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলা একটা মূর্খের মতো কাজ। আজকে যত দিন বাড়ছে আমরা কিন্তু আমাদের ভাবনার গণ্ডিটাকে পার করাচ্ছি। আজকে আমরা শুধু একটা জেলা থেকে, শুধু একটা রাজ্যে নয়, একটা দেশে নয়, বিদেশের সাথেও কানেকশন বাড়ছে। দেখুন আজকে এমন কোনো বই, এমন কোনো বিশেষ কোনো ব্যবহৃত ইলেকট্রনিক গ্যাজেট যেটা আমার ভারতবর্ষে নেই, ভারতবর্ষের বাইরে রয়েছে, সেটাকে আমি ব্যবহার করতে পারি বা ক্রয় করতে পারি শুধুমাত্র আজকে এই টার্মটি এসেছে বলে, গ্লোবালাইজেশন। এই গ্লোবালাইজেশন কখন ঘটে? যখন একটা ছোট্ট একটা দেশ, সেই ছোট্ট একটা দেশের তার নিজস্ব কিছু প্রোডাক্ট, তার নিজস্ব কিছু প্রয়োজনটাকে মেটায় আরেকটি দেশের সাথে আদান প্রদানের মাধ্যমে। আর এই আদান প্রদানটা তখনই বেড়েছে, দেখুন আজকে একটা মার্কেট প্লেস মানে, আমি যদি একটা এখন আপনাদের সামনে পড়াচ্ছি, আর এর আসার আগে আমি কিন্তু ইউটিউবে পড়াতাম, এবং যেখানে আমি কন্টেন্টটা বাংলাতে ডেলিভার করতাম। তাহলে এই বাংলায় ডেলিভার করা কন্টেন্ট শুধুমাত্র সীমিত থাকবে কোথায়? পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আর যদি কেউ বাংলাদেশ থেকে থাকে বা এমন কোনো ব্যক্তি অন্যান্য রাজ্যে থাকলেও বাংলা ভূষিত হলে, তাহলে আমার রিচটা কিন্তু এই অবধি। কিন্তু যদি সেই ক্ষেত্রে আমি হিন্দি ভাষায় কন্টেন্ট করতাম, হিন্দি ভাষায় কথা বলতাম, আমি কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ভারতবর্ষের এবং এমনকি পাকিস্তান, বাংলাদেশ, সেখানেও কিন্তু আমার কন্টেন্ট দেখা হতো। আবার যদি ইংরেজিতে করি, অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো আজকে আমি ঘরে বসে এমন একটা ভিডিও আমি করতাম যেটা কিন্তু সর্বত্র ছড়িয়ে যেত। আর ছড়িয়ে যাওয়ার কারণ রয়েছে, কারণ আমি যদি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমি যদি একটা টপিক সম্পর্কে আমি কোনো নলেজ গেইন করছি, অর্জন করছি, তাহলে আমার ইন্ডিয়াতে থাকা মানুষজন ইন্ডিয়ান কনটেক্সটে বলবে। এবারে সেই বিষয়টি যদি কোনো বাইরের দেশের লোক, তিনি যখন ওয়েস্টার্ন কনটেক্সটে বলছে, আফ্রিকার পয়েন্ট অফ ভিউ থেকে আফ্রিকান কনটেক্সটে কেউ বলছে, তাহলে দেখবেন একটা বিষয় নিয়ে একটা কংক্রিট আইডিয়া আসে। তাই কালচারাল স্টাডিজ আমাদেরকে শিখিয়েছে শুধু নিজের কালচার নয়, অপর কালচারকে জানা এবং একটা কালচার সম্পর্কে আইডিয়া করা, এবং একটা কালচারের মধ্যে তার কী কী ত্রুটি রয়েছে, কী কী বেটার অপরচুনিটি রয়েছে, কিভাবে
কোনটা কি সাফার করছে আমরা তা জানতে পারি। তাই গ্লোবালাইজেশন আজকে কি করেছে, বাউন্ডারিটা কাটিয়ে দিয়েছে। আজকে যদি বিরাট কোহলি অসুস্থ হয়ে পড়ে, আজকে যদি অরিজিৎ সিং অসুস্থ হয়ে পড়ে, তাহলে উনার প্রতি সহমর্মিতা, উনার প্রতি বা উনার শারীরিক সুস্থতা কামনা করতে শুধু ভারতবর্ষ নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে বিখ্যাত বিখ্যাত লোকেরা টুইট করবেন, কথা বলবেন। এটাই হচ্ছে তো গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন কি করেছে, কাউকে একঘরে করে দেয়নি। গ্লোবালাইজেশন একটা বাউন্ডারিহীন, একটা সীমাহীন একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছে, যাতে গোটা ওয়ার্ল্ডটা হয়ে গেছে মার্কেট প্লেস, গোটা ওয়ার্ল্ডটা হয়ে গেছে সবার রিচেবল এরিয়া। ওকে, নেক্সট আসবো। অবভিয়াসলি তার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। আমরা নিজের মতো চাইলে তো আর এক্ষুনি আর চলে যেতে পারবো না। আরেকটি অন্য দেশ ভিসা থাকে, আমাদেরকে পাসপোর্ট করতে হয়, তো সিস্টেম রয়েছে। বাট ইয়েস, উই ক্যান কমিউনিকেট উইথ আদার কান্ট্রিজ ইজিলি বিকজ অফ দিস গ্লোবালাইজেশন। তাই আমি যদি মনে করি আমি আমার কালচারটা সম্পর্কে ভালো করে জানি, মানে অন্য কালচারটা জানি না, মানে আমি আমি ভালো আছি, আমি বেটার, আমি সবার থেকে ভালো না, জানা উচিত। এবং অবশ্যই সেক্ষেত্রে যদি কিছু আরও কিছু নতুন কিছু জানা যায় তা কিন্তু সাদরে গ্রহণ করা উচিত। এবারে আরেকটা জিনিস হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম। দেখুন, প্রায় অধিকাংশ দেশ এই পৃথিবীতে তারা কিন্তু এই একটা টার্মের মধ্য দিয়ে গেছে, তা হচ্ছে কলোনিয়ালিজম। মানে কোনো এক সুপেরিয়র কান্ট্রির হাতে একটা টাইম ওরা কি ছিল, বন্দি ছিল, বা ওদের আন্ডারে, ওদের পাওয়ারের অধীনে ছিল। আপনারা জানলে অবাক হবেন যে ব্রিটিশাররা আমাদেরকে এতদিন ধরে, 200 বছর ধরে আমাদেরকে জর্জরিত করেছে, তারাও একটা দিন পরাধীন ছিল, কারোর না কারোর অধীনে ছিল। প্রথমে জার্মান, যদিও প্রথমে রোম ছিল, জার্মান, তারপরে নরম্যান, তারা এসে দখল করেছে। তো যদিও পোস্ট কলোনিয়ালিজম এই কনসেপ্টটা কিন্তু আমরা ব্রিটিশের ক্ষেত্রে ইউজ করি না, আমরা ইউজ করি ওই সমস্ত ইস্টার্ন ওয়েস্টার্ন কান্ট্রিজ যারা একদা একসময় কোনো এক সুপেরিয়র কান্ট্রির দ্বারা ডমিনেটেড ছিল। তার মধ্যে আমরা ভারতবর্ষ এক অন্যতম। তো শুধু ভারতবর্ষ নয়, অন্যান্য আফ্রিকান কান্ট্রি, তারপরে ওয়েস্ট ইন্ডিয়ান কান্ট্রি সব আন্ডারে ছিল। আমরা এখানে পোস্ট কলোনিয়ালিজম যখন অ্যাজ এ থিওরি পড়ব, তখন আমরা আরও বেটার ওয়েতে বুঝিয়ে দেব যে এই টার্মটি কি সিগনিফাই করছে। পোস্ট কলোনিয়ালিজম উইদাউট হাইফেন রিপ্রেজেন্টস দ্য লিটারেচার অফ দোজ কান্ট্রিজ যারা একদা একসময় কোনো না কোনো কান্ট্রি দ্বারা ডমিনেটেড ছিল, এবং তাদের লেখার মধ্যে ওই যে কলোনিয়াল পিরিয়ডে যে সমস্ত তারা প্রতিবাদ, যে সমস্ত বাধার সম্মুখীন হয়েছিল, কিভাবে সেই বাধা এখনও তারা চাইছে কাটিয়ে উঠতে, অর্থাৎ স্বাধীনতা হয়ে গিয়েও কিভাবে ওই ব্রিটিশ বা ওই যারা সুপেরিয়র কান্ট্রি তাদের এখনও প্রভাব থেকে গেছে, এবং সেখান থেকে মুক্তি, সেখান থেকে তার সাথে লড়াই, এইসব কিন্তু রয়েছে পোস্ট কলোনিয়ালিজম। এবারে আমরা একটু যে আলোচনাগুলো করলাম তারা কিন্তু এগুলো একটু এগুলো অতীত ছিল, কিন্তু বর্তমানকালে এই কালচারাল স্টাডিজটাকে স্টাডি করা হচ্ছে কিভাবে, তাই নিয়ে একটু আলোচনা দেখে নেব। বর্তমানে কালচারাল স্টাডিজ টুডে কি কন্ডিশনে রয়েছে। এখন একটি মেজর একটি কনসেপ্ট, তার নাম হচ্ছে ক্রিটিক্যাল রেস থিওরি, এবং তার পাশে রয়েছে ফেমিনিজম। সো কন্টেম্পোরারি কালচারাল স্টাডিজ তারা কিন্তু রেস থিওরি, রেসিজম, ব্ল্যাক হোয়াইট, ফেমিনিস্ট পার্সপেক্টিভস, নারীর পয়েন্ট অফ ভিউতে নারীর ক্ষমতায়ন ইত্যাদি একটি কালচারেরই পার্ট। সো এইভাবে কিভাবে একটি নারী কিভাবে সে টর্চার্ড হচ্ছে, পলিটিক্যালি তাকে সাফার করতে হচ্ছে, তা শুধুমাত্র একটি ক্ষেত্র নয়, রেস শুধু তা নয়, ইন্টারসেকশনালি, এই ওয়ার্ডটি খুবই খুবই হাই ভোল্টেজ ওয়ার্ড। যখন আমরা ইন্টারসেকশনাল ইউজ করি, একজন কেউ শুধু একটা জায়গায় অপদস্থ হচ্ছে না, সেই একটা জায়গায়
বিভিন্নভাবে সে কিন্তু পরিণত হচ্ছে। তো এইসব নিয়েও আসবো, আলোচনা বিস্তৃত হবে। আজকের দিনে একটা বড় একটা বিশেষ একটা কালচার গড়ে উঠেছে, তার নাম হচ্ছে ডিজিটাল কালচার। আর এর কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে ডিজিটাল মিডিয়া, অনলাইন কালচার এসেছে। এবং এক্ষেত্রে আমরা অধিকভাবে দেখতে পাচ্ছি যে কিভাবে আমাদের আজকে সমাজ, সংস্কৃতি, মানুষের ভাবনা ডিপেন্ড করছে এই ডিজিটাল কিছু প্র্যাকটিস, কিছু ইন্টারাকশনের মাধ্যমে। এছাড়া অনগোয়িং ডিবেট, বর্তমানে থিওরিটিক্যাল ডিবেট নিয়েও কিন্তু বিষয় একটা উঠেছে, সেই বিষয় নিয়ে এবারে আসবো এমন কিছু আইডিওলজি এবং এই সমস্ত আইডিওলজিগুলি কী কী, যেগুলো কিন্তু আমাদের কালচারের মধ্যে রয়েছে এবং কালচারটাকে বেটার ওয়েতে বুঝতে সাহায্য করছে। সো এই ক্ষেত্রে আমরা অ্যালথিউজারের একটা কনসেপ্ট রয়েছে, এটাকে বুঝতে হবে। তার থিওরিটার নাম হচ্ছে, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি, কনসেপ্ট অ্যাদার, তার নাম হচ্ছে ISAS। এর পুরো নাম হচ্ছে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। তো এই আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস কি, এটাকে বুঝতে গেলে আরেকটি কন্ডিশন রয়েছে, রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস। তো একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি, এই আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস মানেটা কি। এটি বা এগুলি হচ্ছে এমন কিছু ইনস্টিটিউশনস, ইনস্টিটিউশন মানে হচ্ছে এমন কিছু ভাবনা বলতে পারি, এমন কিছু এস্টাবলিশড কিছু মতবাদ বলতে পারি, এমন কিছু স্ট্রাকচার যেগুলি সমাজে আদর্শ ছড়ায়, আইডিওলজি ছড়ায়। এগুলির মাধ্যমে কি করা হয়, যারা রুলিং পার্টি রয়েছে তারা তাদের অথরিটি, তাদের পাওয়ারটাকে মেনটেন করে। কিভাবে? তাদের এই আদর্শটাকে মহান বলে চারদিকে ছড়িয়ে দিয়ে। যেমন হচ্ছে এডুকেশনাল সিস্টেম, যেমন হচ্ছে ফ্যামিলি, রিলিজিয়াস ইনস্টিটিউশনস, মিডিয়া, লিগ্যাল সিস্টেম। তো এরা কি করবে, আপাত দৃষ্টিতে তোমাদের দেখাবে বা আমাদের দেখাবে দ্যাট দ্য আইডিওলজি বা দ্য স্টেপস হুইচ আর টেকেন ইজ মেন্ট ফর ইউ। আমরা পলিটিক্যাল স্ফিয়ারে এটার বেশি ব্যবহার দেখে থাকি, যেন মনে হবে জনগণকে বোঝানো হচ্ছে যে এই প্রকল্পটি আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য, বাট ইন রিয়ালিটিতে ওটা ভালো হয়তো হচ্ছে অল্প কিছু, কিন্তু লাভ হচ্ছে আখেরে অনেক। আর এর কারণ হচ্ছে, কারণ ওই আদর্শটা এমনটাই যাতে অধিকাংশ জনগণের কাছে মনে হবে ইয়েস, হি অর সি ইজ থিঙ্কিং অ্যাবাউট আস, গিভিং আস বেনিফিটস, বাট আপনাদের বা আমাদের যে বেনিফিট দিচ্ছে ওটা তো নগণ্য মাত্র। তারা কিন্তু বিশাল বড় একটা ভাবনা নিয়ে রেখেছে, এভাবে কিভাবে এদেরকে দমিতে রাখবো। So Althusser argued that these institutions function to reproduce the conditions of production by inculcating individuals with the ideologies that support the status quo. A repressive state of apparatus which enforce power through force. তো এই আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, এটা আমি বলতে পারি ব্রিটিশাররা ইউজ করেছিল। আর অন্যদিকে আরেকটা হচ্ছে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস, এটাও ব্রিটিশাররা গ্রহণ করেছিল। তবে এই যে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস কাদের উপর করেছিল আর রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস কাদের উপর করেছিল, এই বিষয়ে যদি বুঝিয়ে বলি তাহলে আপনাদের দুটো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস মানে হচ্ছে আমি কাউকে জোর করে, বাধ্য করে তার উপর আমি পাওয়ারটাকে কন্ট্রোল করে রেখেছি। আপনারা, আমি জানি না এই কথাগুলো বললে বেশি পলিটিক্যাল হবে কি না, তবুও আমি বলবো, মানে যদি নেগেটিভভাবে না ধরেন আপনারা, তাই বলবো। যখন স্যার বলতে হবে স্যার। হ্যাঁ বলুন।
বলছি প্রসঙ্গে অবশ্যই বলতে হবে স্যার। ওকে, জাস্ট ইমাজিন আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে একটা বিশেষ একটা ভাণ্ডার রয়েছে, সেটা সরস্বতী ভাণ্ডার হোক বা বিশ্বকর্মা ভাণ্ডার হোক। তো এই যে প্রকল্পটি, তো এটি কিন্তু একটা মনিটারি বেনিফিট দিচ্ছে কিছু কিছু নয়, অগণিত মহিলাকে। এবং এই মহিলাদের মধ্যে অনেকে যারা আপনারা শিক্ষিত, আপনারা জানেন যে এই যে টাকাটি, সেটা 1000 টাকা হোক বা 1200 টাকা হোক, যাই হোক, এটা হয়তো একটা বিশাল বড় অংশ কেটে গেছে সেখানে একটু মলম লাগিয়ে দেওয়ার মতো। এবং এতে এইটুকু পেয়ে আবার অনেকে যারা অশিক্ষিত বা নিম্ন শিক্ষিত, তারা মনে করছে যে বিশাল কিছু পাচ্ছি, মান্থলি একটা এমন একটা জিনিস পাচ্ছি যার মানে আমাদের কিন্তু ভাবতে হচ্ছে না, ইনিই একমাত্র ভাবছেন, তাহলে উনাকেই ভোটটা দিতে হবে। তাই এইভাবে পুরো সম্মতি পেয়ে একটা ভোট ব্যাংক রেডি করছে। আবার কেউ কি করছে যে আমাকে ভোটটা দিতেই হবে, দেবে না তো কোথায় যাবে, বাই ফোর্স। এটা হচ্ছে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস, মানে পাওয়ার দেখিয়ে না করলে এ করে দেবো, ঠিক আছে, বন্ধ করে দেবো সব কিছু। এটা হচ্ছে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস। আপনারা যখন 1765 খ্রিস্টাব্দে যখন ব্রিটিশ সরকার ভারতে এসেছিল, তারা কিন্তু এই আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস ইউজ করেছিল ভারতবর্ষে। তারা বলল, আপনারা ভারতীয়রা, আপনাদের কাছে অনেক রিসোর্স রয়েছে, আপনাদের কাছে অনেক কিছু আছে, শুধুমাত্র আপনাদের কিন্তু একটু শিক্ষার প্রয়োজন আছে। আপনাদেরকে ইংরেজি শিক্ষা দেব, আপনাদেরকে ব্যবসা শেখাবো। এমনভাবে তারা এলো যেন আমাদের জন্য এসেছে, আমাদের ভালো করতে এসছে। কিন্তু তা করে তারা কি করে গেছে এই 200 বছরের আমাদের কাছে কারোর কাছে অজানা নয়। আবার ঠিক এই ব্রিটিশাররা আফ্রিকার মতো দেশে, তারা সেখানে গিয়ে কিন্তু এত কোনো কথা নয়, সরাসরি বন্দুক দেখিয়েছে, তাকে দখল করেছে, এটা করতে হবে করতে হবে, তারা কাজ করেছে। তাই একটা রাজ্য চলে দুটি ভাবে, এক হচ্ছে কিছু পাইয়ে দিয়ে থ্যাঙ্ক এবং একটা গড ফিগার হয়ে গিয়ে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস জারি করে, আরেকটি করে RSAS, রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস। সো অ্যালথিউজার, লুই অ্যালথিউজার, তিনি এই কনসেপ্টটিকে খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন তার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে। এছাড়া আরেকটি টার্ম হচ্ছে ইন্টারপেলেশন। অ্যালথিউজার ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ ইন্টারপেলেশন। মানে কি? এই কনসেপ্টটা আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসের সাথে প্রায় রিলেটেড। অর্থাৎ যেখানে আইডিওলজি, আদর্শটাকে সব থেকে বেশি দেখানো হয়, ইন্ডিভিজুয়ালসকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং তাদেরকে এমনভাবে পজিশন করে দেওয়া হয়, সোশ্যাল রোল ধরে দেওয়া হয়, যারা মনে হচ্ছে ওরাই হচ্ছে বেস্ট। ফর এক্সাম্পল, when a student is held as a student, they accept the identity and behaviors expected of them within that role. তাই যখন একটা ছাত্রকে দেখছি, জানছি, তার মধ্যে কিন্তু ছাত্র সুলভ জিনিসটাকে আমরা কিন্তু অধিকভাবে দেখার চেষ্টা করি। So thereby reinforcing ideological norms of an educational ideological state apparatus, আমরা কিন্তু একটা ছাত্রের মধ্যে যদি তার নেগেটিভ ভ্যালুগুলো দেখি, তবুও তার মধ্যে সে যে ছাত্র, তার এই আইডেন্টিটিটাকে, একটা শিক্ষা ব্যবস্থাকে ধরিয়ে দিয়েছে। অর্থাৎ ও যদি নিম্ন কিছুও করে, আমাদের প্রথম মাথায় আসবে সে হচ্ছে ছাত্র, ও ছাত্র তো বাদ দাও। এছাড়া আরেকটি কনসেপ্ট আসবো, যেটা অ্যালথিউজারের নয়, গ্রামসির কনসেপ্ট অফ হেজিমনি। আমি অলরেডি বুঝিয়ে এসেছি হেজিমনি কি। তো এক্ষেত্রে এই কালচারাল হেজিমনি কি আমরা দেখব। আসলে এখানে দেখাচ্ছে যে দ্য ডমিনেন্স অফ এ পার্টিকুলার সেট অফ আইডিয়াস, অর্থাৎ একটা বিশ্বাস, যেটা মানুষ বিশ্বাস করছে, ওই বিশ্বাসটি কিভাবে একটা নর্মাল একটা কনসেপ্ট থেকে, ধারণা থেকে বিশ্বাসে পরিণত হয়, তা দেখানো হচ্ছে এই কালচারাল হেজিমনিতে। এমন কিছু ধারণা, এমন কিছু মূল্যবোধ,
এমন কিছু বিশ্বাস যেটা একটা টাইম কমন সেন্স ছিল, সেটা কিভাবে একটা সমাজের মধ্যে একটা কোর্স স্ট্রাকচার হয়ে উঠছে। সো এই ডমিনেন্স, একটা বিলিফ, একটা ভ্যালু, এটা কিভাবে একটা সমাজকে চালিত করছে, এটা কিন্তু যখন হেজিমনি বলছি তখন কেউ যে চাপিয়ে দিচ্ছে তা নয়, রাদার আমরা কিন্তু অ্যাকসেপ্ট করে নিচ্ছি। অর্থাৎ একটা রুল তখনই রুল হয়ে যায় যখন ওই জিনিসটাকে মানুষ অ্যাকসেপ্ট করে নেয়। যেমন জাস্ট ফর এক্সাম্পল, একটা ছেলে এবং মেয়ের যখন ম্যারেজ হয়, তো সেই ক্ষেত্রে হেজিমনি কি বলে দেখুন, একটা মেয়ের বাড়ি চায় তার মেয়েকে বিয়ে দিতে সর্বত্র একটা উচ্চ পরিবারে, তার পরিবারের থেকে তার একটি আরেকটু বেটার পরিবারে। তার কারণ হচ্ছে তারা মনে করে যে যে ঘরে যাবে সেজন্য আরও বেটার থাকে। তো এই যে ভাবনাটা, এটা কিন্তু একটা উচ্চবৃত্ত মেয়ের ঘরের মধ্যেও হচ্ছে। নিম্নবৃত্ত মেয়ের ঘরে হলেও ঠিক ছিল, কিন্তু উচ্চবৃত্ত ঘরের মধ্যেও সেও চাইছে আরও বেটার। সো কেন এটা হচ্ছে? কারণ এটাকে আমরা ডমিনেট করে নিয়েছি, এই ভাবনাটাকে মাথায় ইনবিল্ড করে নিয়েছি। So through the widespread acceptance of the ruling classes ideology as natural, কারণ এটাকেই ন্যাচারাল ধরে নেওয়া হয়েছে এবং এটাই বেনিফিশিয়াল বলে মনে হয়েছে, তাই জন্য সবাই গ্রহণ করেছে। সো গ্রামসি এখানে এই হেজিমনি কনসেপ্টটা তিনি বলতে গিয়ে বলছেন যে হেজিমনি শুধুমাত্র রুলিং ক্লাসে চাপিয়ে দিয়েছে তা নয়, বরং যারা কমন পিপল তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে। ওকে, সো ইট মাস্ট বি কনস্ট্যান্টলি রিনিউড। এটা উচিত এই হেজিমনিটা যেন ক্রমাগতভাবে পরবর্তী সময়ে যখন আমরা এগোবো, আমরা যেন এগুলোকে নেগোসিয়েট করি, এগুলোকে চেঞ্জ করি। কারণ দ্য রুলিং ক্লাস অ্যাচিভস হেজিমনি বাই integrating the interest and value of subordinate groups, making concessions where necessary to create a consensus that supports the existing social order. আর এক্ষেত্রে বেনিফিটটা কিভাবে হয়? যারা উচ্চবৃত্তরা তারা কিছু ছাড় দিয়ে দেয়, যে মনে হচ্ছে হ্যাঁ না বাবু ঠিক করেছেন, বাবু আমাদেরকে ভালোবাসেন, তাই আমরা বাবুকে সাপোর্ট করব, এরকমভাবে হয়। কারণ উচ্চবৃত্তরা জানে যে একটু আধটু, যেমন এই যে একটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি, এই যে জিও কিভাবে আমাদের এই যে রিচার্জটাকে নিয়ে খেলেছিল, মনে আছে? যখন তারা 4G নিয়ে এসেছিল, ফ্রিতে দিয়ে দিল, ঠিক আছে? আমরা সবাই কিন্তু অ্যাডাপ্টেড হয়ে গেলাম সেই 2G ধরে নেটওয়ার্ক থেকে 4G, হ্যাঁ, হাই স্পিড নেটে। ও জানো, ও ভালো করে জানতো যে মানুষ যখন একবার আসক্ত হয়ে যাবে এই জিনিসে, কারণ আজকের দিনে মানুষ কিন্তু চায় চট জলদি সব কিছু, তখন মানুষ প্রয়োজন পড়লে প্রথমে 199, তারপরে 300, 350, 400, কবে হয়তো দেখবেন ওটা গিয়ে আবার 500 দাঁড়িয়েছে, 1000 দাঁড়াবে, কারণ মানুষ তো অভ্যস্ত হয়ে গেছে, মানুষ আমরা বশ্যতা স্বীকার করে নিয়েছি। ওকে, এটাও কিন্তু প্রায় একই রকম কনসেপ্টে যাবে, ইন্টেলেকচুয়ালস অ্যান্ড হেজিমনি। তাই এই সমস্ত রাইটারকে নিয়ে আমি আসবো, তাই আর বিশদ জেলাম না। কালচারাল হেজিমনি নিয়ে এখানে রয়েছে, এখানে ডমিনেন্ট কালচার, পাওয়ার, ওই একই জিনিসগুলো কিন্তু এখানে ব্যাখ্যা করবে। সাবকালচার, রেজিস্ট্যান্স, কাউন্টার হেজিমনি, এগুলো নিয়ে আসবে পরে। রিপ্রেজেন্টেশন অ্যান্ড আইডেন্টিটি নিয়ে প্রাথমিকভাবে বুঝিয়েছি, তাই এগুলোকে এখানে আমি আর বিস্তৃত যাব না, জাস্ট এখানে ছোট্ট ছোট্ট পয়েন্টগুলোকে আমি হাইলাইটস করছি। যেমন হচ্ছে যখন আমরা রিপ্রেজেন্টেশনের কথা বলি, তখন সেক্ষেত্রে কী কী রিপ্রেজেন্টেশন হতে পারে? জেন্ডার রিপ্রেজেন্টেশন, এটি কি? প্রথমত আপনারা দেখবেন আমাদের সাহিত্যে বলুন বা টিভিতে বলুন বা আমরা যে সমস্ত সিরিয়াল, ফিল্ম দেখি, এই সব কিছুতেও কিন্তু এই স্টেরিওটাইপটা রয়েছে। দেখবেন একটা ঘরে যখন বাচ্চা জন্ম লাভ করে, দেখবেন হয়তো একটি বাড়িতে কন্যা সন্তান হয়েছে, আরেকটি বাড়িতে পুত্র সন্তান হয়েছে। যেন সব থেকে ওই সেলিব্রেশনটা বেশি হচ্ছে একটা যার ঘরে ছেলে হয়েছে। তার কারণ হচ্ছে পুত্র সন্তান মানে মনে করা হয় যে একটা বিশাল বড় কিছু অ্যাচিভমেন্ট। এটাই হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপ। আপনারা দেখবেন
একই বাড়িতে হয়তো কাকা বা জেঠু এরকম একটা সম্পর্কের মধ্যে একই রকম বয়সে একটা ছেলে এবং মেয়ে হয়েছে, এবং সেই ক্ষেত্রে দেখবে প্যাম্পার্ডের ক্ষেত্রে অবভিয়াসলি সেই ছেলেটিকে কিন্তু অনেক প্যাম্পার্ড করা হয়, ঠিক আছে? তো কারণ হচ্ছে এটাই সোসাইটি এরকমভাবেই দেখেছে। ফর এক্সাম্পল, উইমেন মে বি ডেপিক্টেড অ্যাজ প্যাসিভ। যেমন আমরা জানি যে নারীদেরকে আমাদের সমাজে নিষ্ক্রিয়, সরি প্যাসিভ মানে এখানে ওইভাবে বলছি না, নার্চারিং, যে নারী মানে হচ্ছে কেয়ারিং, আর নারী মানে হচ্ছে ওরা ইনকাম করতে পারে না, নারী মানে হচ্ছে ও তো কারোর উপর ডিপেন্ড থাকবে। মানে আজকের দিনে এই কনসেপ্টটা যদিও চেঞ্জ হয়েছে, দেখবেন আগেকার সময় বা এখনও অনেক কিছু ট্র্যাডিশনাল পরিবার রয়েছে, তারা মনে করেছে মেয়েদের শিক্ষা দীক্ষা কিসের জন্য, ও তো আলটিমেটলি বিয়ে করবে কাকে, একজন সাকসেসফুল পুরুষকে, এবং তারপরে সে তো গিয়ে সংসার ধর্মগ্রহণ করবে। সো এই রোলটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আজকের দিনে আমরা যদি দাঁড়িয়ে দেখি যে যদি জব রেটিংয়ে যাই, দেখবো যে হয়তো মানে এই রেটিংটা চেঞ্জ হয়ে গেছে। নারীরা অগণিত জব পাচ্ছে, দে আর ডিপেন্ডেন্ট অ্যান্ড দে আর অলসো রানিং দেয়ার ফ্যামিলি। সো অন্যদিকে দেখুন, একদিকে যেমন নারীদেরকে প্যাসিভ দেখানো হচ্ছিল, আমাদের এই ট্র্যাডিশন দেখুন, এটা শুধু মানে আপনি শুধু সমাজে তো দেখছেন তা নয়, আপনি যে সিনেমাটা দেখছেন তাতেও রয়েছে, আপনি যে রামায়ণ পড়ছেন দেখবেন সীতাকে দেখছেন অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে। তো আপনিও তো সেই দেখুন, যেমন করে দেখানো হবে তেমন হবে। দেখুন আজকের যদি কোনো মানে মডার্ন সোসাইটিতে, মডার্ন টাইমে কোনো মেয়ে যদি দাবি করে যে তুমি আমাকে কেন একটা গোলাপ ফুল দাওনি, তার কোনো দাবিটা কিন্তু নেগেটিভ বা রং দাবি নয়, তার কারণ সে তো দেখছে সেটাতে। সে যখন দেখছে যে রোমিও কিভাবে জুলিয়েটকে প্রপোজ করছে একটা সিনেমা, একটা শেক্সপিয়ারের নাটকে, সে যখন দেখছে দিলবালিয়া দুলহেনে লে যাঙ্গে সিনেমার মধ্যে সেরকমই হচ্ছে, তাহলে সে কেন প্রত্যাশা করতে পারে না? তার কারণ হচ্ছে আমরা ওই রিপ্রেজেন্টেশনে রয়েছি। দেখুন একটা সিনেমায় একটা নারী চরিত্র এমন কিছু পোশাক পরিয়ে তাকে প্রেজেন্ট করা হচ্ছে, তাকে যেন মনে হচ্ছে যে ওই রকম একটা গান না দিলে, ওরকম একটা মানে ওই অর্ধনগ্ন যদি পোশাক না পরে ওই সিনেমাটা তো বেশি জন জনসমক্ষে যাবে না। তার কারণ হচ্ছে এই রিপ্রেজেন্টেশনটাই দায়ী। তাই এখানে কালচারাল স্টাডিজটা পড়া প্রয়োজন আছে। আজকে এই যে রেপ কালচার আজকে এইসব বাড়ছে, কারণটা হচ্ছে এই সঠিক শিক্ষাটা দেওয়া প্রয়োজন আছে। কারণ এই রিপ্রেজেন্টেশন, একটা কথা আছে না, আপনি যেমনটা শুনবেন, যেমনটা খাবেন, যেমনটা দেখবেন, আপনি তেমনটা হবেন। তাই এখানে জেন্ডার স্টেরিওটাইপ এটাই। আমরা একটা পরিবারে সেখানে মা চাইছে ছেলেটাকে বা ওই সন্তানটাকে ভালো করাতে, কিন্তু সেখানে তার দাদু দিদা কাকা কাকু লেগে পড়েছে, বাচ্চাই তো, কেন একে মারছো? তো একটা ওই বাচ্চাটিকে আপব্রিঙ্গিং থেকে ওই সব কিছুর পেছনে কিন্তু একটা সার্বিকভাবে একটা ভূমিকা থাকা উচিত। তো এক্ষেত্রে দেখুন, একটা পরিবারে যেমন তার মাও ছেলেটিকে ভালোবাসে, বাবাও ভালোবাসে, দাদুও ভালোবাসে, কিন্তু ব্যাপারটা হচ্ছে শিক্ষার অভাব। তো যদি ছেলেটির বা সন্তানটির ভালো চাওয়া যায়, দরকার পড়লে ফেস করতে হবে, কথা বলতে হবে যে দেখুন আপনি যে ভালোবাসেন আমি জানি ভালোবাসেন, তবে হ্যাঁ এটা রাইট নয়, কারণ প্রেজেন্ট কন্ডিশন এটা তা বলে না। প্রেজেন্ট কন্ডিশন হচ্ছে যে দরকার পড়লে ওকে পানিশ করতে হবে, ও ছেলে কি মেয়ে কি দেখা দরকার নেই, ওকে সঠিক শিক্ষা দিতে হবে। তো আজকে আদর্শ যদি একটা রেপ মুক্ত, একটা এইরকম কদর্য যদি মুক্ত সমাজ চাই, তো সেক্ষেত্রে নারী পুরুষ এটা বিবেচনা না করে বরং এই শিক্ষা দেওয়া উচিত প্রত্যেকটা বাচ্চা থেকে, প্রত্যেকটা বড় হওয়া শিশুকে, যে কোনটা সঠিক কোনটা বেঠিক। সো এখানে আমরা শুধুমাত্র পরিবারে নয়, আমাদের যে প্রতিনিয়ত আজকে যে সিনেমা বেরোচ্ছে, আজকে যে রিলস বের হচ্ছে, আপনার তো রিসেন্টলি একটা কন্ট্রোভার্সিয়াল একটা ইউটিউব কন্টেন্ট দেখছেন, ইন্ডিয়াস গট ল্যাটেন্ট বলে। তো সেক্ষেত্রে ওখানে একজন অন্যতম একজন ইউটিউবার পডকাস্ট করে, কি জঘন্য কথা বলেছে। তো এই যে এইসব জিনিস যদি সেন্সর না হয়ে থাকে তাহলে হবে কি করে?
তাই আজকের দিনে আমরা যদি এই রিপ্রেজেন্টেশনটাকে সঠিক না করি, যেমন এই আপনারা আমফান এবং ওই ইয়াস ঝড়ের সময় দেখেছেন কিছু কিছু নিউজ চ্যানেল তারা টিআরপি বাড়ানোর জন্য হাঁটু জলও নয় সেখানে সাঁতার কাটছে। আমরা গ্রাউন্ড জিরোতে রয়েছি, এই কি ঝড় আমাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো এইসব নাটক, এইসব রিপ্রেজেন্টেশন যতদিন থাকবে তখন এই সমাজের তেমন কিছু উন্নতি হবে না। তাই বারংবার এখানে এইসব বিষয় নিয়ে কথা বলেছেন অনেকে। নারীবাদীদের মধ্যে অন্যতম হচ্ছে ভার্জিনিয়া উলফ, তিনি মিসেস ডালওয়েতে তার আর রুম অফ ওয়ান্স ওন এইসবই কিন্তু এসেছে। তো আজকে কি বলুন তো, ফেমিনিজম বলে কি কোনো থিওরি আসা দরকার ছিল? যদি সমাজে যদি মানুষরা যদি এই ইকুয়ালভাবে ভাবতো, নারীবাদের কি প্রয়োজন আছে? দরকার নেই। আবার হয়তো কেউ যদি দেখবেন যে পুরুষরা হয়তো আক্রান্ত হচ্ছে, তখন আবার দেখবেন যে প্যাট্রিয়ার্কি বলে আবার একটা হয়তো কিছু আর টার্ম আসবে। তো আজকে আমাদের বিষয়টা হচ্ছে যে একটা টাইম আমি পদদলিত হয়েছিলাম, নারীবাদে দেখানো হয়েছে যে নারীকে কিভাবে পণ্য হিসেবে ইউজ করা হতো, নারীকে মানুষ হিসেবে দেখানো হতো না। তো আজকে যদি একজন নারী লড়াই করে এটার জন্যে যে ইকুয়ালিটি চাই, তো সেটা বলবো ঠিক আছে। কিন্তু একজন নারী যদি চায় যে আমি বোরখা পরতাম, আমি পুরুষদের বোরখা পরাবো, পুরুষ ড্রিঙ্ক করতো, আমি ড্রিঙ্ক করবো, দিস ইজ নট দ্য রাইট থিং। তো এইসব বিষয়গুলোকে নিয়ে জেন্ডার রিপ্রেজেন্টেশন কিন্তু মেনলি এখানে কথা বলেছে। দ্বিতীয় যেটা রয়েছে রেস অ্যান্ড এথনিসিটি, রেসিয়াল স্টেরিওটাইপস। দেখুন, আমরা যত যাই বলি না কেন যে আমরা মানুষের গুণ দেখে বিচার করি, এখনও দেখবেন আমরা প্রত্যেকটা মানুষ কালো ফর্সা এগুলোকে ওই একটা আছে না খাতায় কলমে রেখেছি। আমরা এখনও দেখে থাকি যে কিছু কালো চামড়ার মানুষকে তাদেরকে ইনসাল্ট করতে কিছু মানুষ। সো এই যে এটা শুধু একটা ছেলে বা একটা মেয়ে যে হচ্ছে বাই কমপ্লেক্সন ফেয়ার ফর্সা, সে একটা কালো ছেলেকে সে এরকমভাবে ইনসাল্ট করছে, এর জন্য শুধু তার পরিবারটা দায়ী নয়, দায়ী রয়েছে কিছু এইরকম টেক্সটগুলি। দেখবেন লিটারেচারে বাংলা সাহিত্য হোক বা ইংরেজি সাহিত্য হোক, এরকম কিছু টেক্সট রয়েছে যেখানে দেখানো হচ্ছে যে একজন হোয়াইট পিপল সে মাইনর পিপলকে কীভাবে লাথি মারছে। একটা সিনেমায় দেখানো হচ্ছে যে কালো ছেলেটি সে হিরো নয়। কোনো দেখেছেন, কোনো সিনেমায় দেখেছেন ভালো সিনেমায় হিরো হচ্ছে কালো কুচকুচে, রোগা প্যাটকা, মোটা এত। সে এখনকার সিনেমায় হয়তো দেখবেন যে এরকম হচ্ছে। আসলে এইরকম স্টেরিওটাইপটা গড়িয়ে দেওয়া হয়েছে। যদি একটা সিনেমায় একটা রোগা পাটকা, ঠিক আছে, হিরো হতে পারে, বা একটা মোটা লোক হিরো হতে পারে, বা একটা সিনেমার হিরোইন মোটামুটি একটা অর্ডিনারি লেভেলের মেয়েকে রাখা হচ্ছে, তখন দেখবেন যে ইকুয়ালিটি আছে, কারণ ও তো দেখিয়ে দিচ্ছে, তাই না? তো সেই জন্য কালচারাল এটা শুধুমাত্র একটা পরিবারে নয়, একটা কালচার মানে হচ্ছে এই কালচারের পার্ট সব কিছু। কালচারের পার্ট এডুকেশন সিস্টেম, কালচারের পার্ট হচ্ছে একটা লিটারারি টেক্সট, একটা সিনেমা, একটা সোশ্যাল ফাংশন, এভরিথিং। তাই এই যে রেস বলছি, এথনিসিটি বলছি, এই মাইনরিটি ক্লাস যারা আজকে অচ্ছুত, ডাউন ট্রোডেন, বা রিলিজিয়ান ওয়াইজ, হিন্দু, মুসলিম, এই যে একে অপরকে তখন শত্রু ভাববে না। কখন? যখন তারা যে চোখে দেখছে, সমাজের খবরের কাগজে যা পড়ছে, সেটাও যদি ফ্রেশ হতো তাহলে হবে। আপনি নিজে মন থেকে ভালো হওয়ার চেষ্টা করছেন, কিন্তু রিপ্রেজেন্টেশন এরকম হয়ে আসছে, সেটা রেস হোক বা এথনিসিটি, তাহলে কিন্তু খুব 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 এই সমাজের কিন্তু বেরিয়ে আসা সম্ভব নয়। আর এইসব ক্ষেত্রে আপনারা যদি যান চিনওয়া অ্যাচিভের থিংস ফল অ্যাপার্ট পড়েন, সেখান থেকেও পাবেন। যেমন রেস গেল, এথনিসিটি গেল, ঠিক তেমনি করে হচ্ছে ক্লাস রিপ্রেজেন্টেশন। দেখুন তো, আপনারা আজকে দেখবেন আমরা সবসময় কি দেখানোর চেষ্টা করি, একটা ছেলের হাতে একটা আইফোন আছে, একটা ছেলের হাতে দুটো হাতে তার দুটো একটা বুলেট আছে, বা একটা 4 হুইলার আছে। সমাজে মানুষ বলে, বাহ, এই তো বড় লোক, এই তো হচ্ছে মানে কি বলবো পাওয়ারফুল লোক। আবার দেখবেন কিছু মানুষ আছে গলায় গামছা দিয়ে যাচ্ছে, ওকে, বাট পোশাক আশাক অতটা নয়, বাট দে আর
highly rich people, they are highly educated people, but মানুষ তাকে চেনে না। আজকে এই ইউথদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে এমন কিছু টপ রেটেড এডুকেটরদের কথা বা টপ রেটেড এমন কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেসের কথা, তাদের চেনে না। তারা চেনে কাকে? যারা এইরকম কিছু রক বাস স্টাইলের কিছু সিনেমা করে, এমন কিছু মানে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে কিছু কন্টেন্ট প্রেজেন্ট করে, তাদেরকে চেনে। আসলে আমাদের সমাজে ওটাকেই অ্যাকসেপ্ট করা হয় যেটা হচ্ছে ঝাঁ চকচকে এবং রিচ টাইপের, বাট আমরা জানি না, ভেতরে দেখার চেষ্টাও করি না যে ইজ দ্যাট ম্যান রিয়েলি আর রিচ পিপল, রিয়েলি এডুকেটেড পিপল? না, আমাদের সমাজ কিন্তু বেশি দেখানোটাতে বিশ্বাস করে ভেতরে মানুষটার ওরটার থেকে। ঠিক আছে, তাই ক্লাস রিপ্রেজেন্টেশন একটা মেজর ইস্যু, আর এটা আপনারা ভালো করে বুঝতে পারবেন যখন চার্লস ডিকেন্সের হার্ড টাইমস পড়বেন, এবং সেক্ষেত্রে বিশেষ করে স্টিফেন ব্ল্যাকপুলের চরিত্রটি অন্যতম ছিল। আরেকটা জিনিস, আজকে আমাদের সমাজে যেটা হচ্ছে যে হেটেরোনর্মিটি মানেটা কি? দেখুন, যারা হেটেরোসেক্সুয়াল নয় আমরা তাদেরকে মানুষ হিসাবে ভাবি না। এই হেটেরোসেক্সুয়াল মানে হচ্ছে মেল আর ফিমেল, এরাই হচ্ছে সমাজের নর্মাল, আর বাকি বাইরে যারা তারা হচ্ছে অ্যাবনর্মাল আমরা মনে করি। বাট একটা জিনিস আমরা যেটা আমরা ভাবি, আমরা মনে করি যে ওই মানুষটা গে, লেসবিয়ান, কারণ ওর মধ্যে ওই রকম টেন্ডেন্সি, লোকটা খারাপ, থার্ড জেন্ডার, লোকটা খারাপ। অমন নয়। আর এটা যারা করে তাদের মধ্যে শিক্ষার অভাব আছে। কারণ হচ্ছে একটা পুরুষ সে আরেকটা পুরুষকে ভালোবাসছে, এর কারণ ওর মেন্টালিটি নয়, রাদার ওর ভেতরে থাকা হরমোনাল ডিসব্যালেন্স, ওর মধ্যে থাকা যে ফ্লুইডগুলো মানুষের শরীরের মধ্যে থাকে ওটা সিমিলার টু দ্যাট মেল, সিমিলার টু দ্যাট ফিমেল। যার কারণে কিছু পুরুষ ওর মধ্যে পুরুষালী গুণ না থেকে নারীর গুণ ডেভেলপ হতে থাকে পরবর্তী সময়ে। তো এক্ষেত্রে ওই মানুষটার চারিত্রিক দোষ নেই, রাদার ওর মধ্যে যে হরমোনাল ডিসব্যালেন্সগুলো ঘটছে তার কারণ। তাই এই কারণের জন্য মানুষটি আলাদা। কিন্তু আজকে আমরা দেখেছি কিছু মানুষ যারা গোত্রে পুরুষ বা নারী, তারা তার বাইরের লোককে তারা ঘৃণিত চোখে দেখে, তারা মনে করে দে আর তারা অপরাধী, দে কনভিক্ট, বাট ইন রিয়ালিটি দে আর নট। একটাই আইডেন্টিটি আমাদের সবার, আমরা মানুষ। ইয়েস, উই আর লাকি যে আমাদের মধ্যে ওই যে চেঞ্জটা হয়নি। ভাবুন তো, আজকে 2025, আমরা 125-এ পৌঁছে গেছি, যেখানে এই ডিসব্যালেন্সটা হচ্ছে ম্যাক্সিমাম 90%। তাহলে সেখানে এই গে, লেসবিয়ান, থার্ড জেন্ডারের পার্সেন্টেজটা হচ্ছে 95%, আর সেখানে 5% মানুষ জন্মাচ্ছে যাদের মধ্যে ন্যাচারাল এই নারী পুরুষ হয়ে। তাহলে তখন তো এই নারী পুরুষরাই তখন তো মনে হবে যে অচ্ছুত, তাই না? তাই আজকে এক বিশেষ থিওরি এসেছে, তার নাম হচ্ছে কুয়ার থিওরি বা কুয়ার রিপ্রেজেন্টেশন। এগুলো নিয়েও আসবো আমরা অ্যাজ এ পার্টিকুলার থিওরি লেটার। সো এক্ষেত্রে জেমস বালডুইনের লেখা জিওভানিস রুম ইমপ্রেসিভ একটা টেক্সট। এছাড়া নেশন, ন্যাশনালিজম, এগুলো মাইনর কনসেপ্ট, যাচ্ছি না ওতে। এবারে এই কালচারাল স্টাডিজে আইডেন্টিটি একটা মেজর রোল প্লে করে। তো সেক্ষেত্রে জুডিথ বাটলারের একটা কনসেপ্ট রয়েছে পারফরমিটি। তো মানুষ যখন জন্মায় তারা কিন্তু, যেমন একজন পুরুষ দেখবেন সে যে পুরুষের মতো আচরণ করবে নাও হতে পারে, আবার নারী
নারী হয়েও সে কিন্তু কুস্তি খেলছে, নারী হয়েও সে কিন্তু পাওয়ারফুল, নারী হয়েও সে কিন্তু লেস ইমোশনাল। তো এইসব নিয়ে তিনি একটা কনসেপ্ট করেছেন, তার নাম হচ্ছে পারফরমেটিভিটি। মানে কি, যে জেন্ডার ইজ নট সামথিং ওয়ান ইজ। যেমন নারী মানে যে নারী নাও হতে পারে, যেমন একটা পুরুষ যেমন একটা মাটি কাটতে পারে, একটা মেয়েও কাটতে পারে। ওকে, সো এটাই তিনি বলছেন যে ইট ক্যান বি পারফরমেটিভ। জেন্ডার মানে একজন মেয়ে যেটা করতে পারে যে শুধু মেয়েই করতে পারে তা নয়, এটা পুরুষও করতে পারে। সো সামথিং ওয়ান ডাজ দ্যাট এ সিরিজ অফ অ্যাক্টস, এমন কিছু কাজ নারী হয়েও যদি সে পুরুষের কিছু কাজ করতে পারে। ভাবুন তো, একটা পরিবারে যেখানে কোনো পুত্র সন্তান নেই বা সামহাউ মেল ফিগার নেই, ওই পরিবারের নারীটিকে সব বোঝা তুলছে না? তাই এখানে যে নর্মাল সেন্সে যে নারী পুরুষ বলে আমরা স্টেরিওটাইপ করে দিই, নারী মানে চুল ছোট করা যাবে না, নারী মানে হচ্ছে এরকমভাবে যখন তখন বেরিয়ে যাওয়া যাবে না, এইসব স্টেরিওটাইপকে ব্রেক করা হচ্ছে। এটাই হচ্ছে জেন্ডার পারফরমেটিভিটি। ইন্টারসেকশনালিটি, এই টার্মটি যিনি করেছেন তার নাম হচ্ছে কিম্বারলি ক্রান্সো। সো কিম্বারলি ক্রান্সো তার লেখা, তার কনসেপ্ট ইন্টারসেকশনালিটি, এটি কি? আমি একটু আগে বলেছিলাম যে একজন সাফার করছে, সেই সাফারের কারণ শুধু একটা নয়। যেমন দেখুন, আপনি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছেন এবং সেই ইন্টারভিউ দেওয়ার সময় আপনি দেখলেন যে জাজ রয়েছে, সেই জাজ হচ্ছে আপনার দুঃসম্পর্ক কোনো এক শত্রু। তাহলে এক হলো জাজটি শত্রু, দ্বিতীয় এলাম যে জাজটি একটু মেয়েদের বেশি প্রেফারেন্স দেয়, ছেলেদের বেশি প্রেফারেন্স দেয় না। এই গেল। জাজটি হচ্ছে হিন্দু রিলিজিয়ানের আর আপনি কন্টেস্টেন্ট হচ্ছে মুসলিমের। জাজটি হচ্ছে বিশাল বড় লোক আর আপনি হচ্ছেন পোর লোক। তাহলে আপনি শুধু একটা কারণে ফেল হবেন না ওই ইন্টারভিউতে, ওই ইন্টারভিউতে ফেল হওয়ার অনেকগুলো কারণ বেরিয়ে এলো। তাই মানুষ সাফার করে একটা কারণের জন্য নয়, অগণিত কারণে। তো যেমন করে রেস, জেন্ডার, ক্লাস, সেক্সুয়ালিটি, এইসব কিন্তু একত্রে কাজ করে একটা মানুষের ওপরে অপারেশন হওয়ার ক্ষেত্রে। আর এই বিষয়টাকে ভালো করে বুঝতে হলে আপনাদের যেতে হবে টনি মরিসনের একটা উপন্যাস পড়তে, তার নাম হচ্ছে বেলাভেড। মিডিয়া অ্যান্ড পপুলার কালচার। সো এক্ষেত্রে মাস মিডিয়া, যেমন আজকে মাস মিডিয়া হচ্ছে এই আমাদের যে টিভি চ্যানেল, আজকে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, ইনস্টাগ্রাম, ফেসবুক, এইসব মিডিয়াগুলি আজকে দেখুন পাওয়ারফুল টুল। আজকে কার ব্যাংকে কত টাকা, এর থেকে বেশি আজকে কে কত শিক্ষার্থীকে পড়িয়েছে বা কে কতজনকে ট্রেনিং দিয়েছে ফিজিক্যালি ম্যাটার করে না। আজকে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে যার যত সাবস্ক্রাইবার সে তত পাওয়ারফুল। সো আজকে দেখবেন আপনি হয়তো কোনো কথা বোঝানোর চেষ্টা করছেন ফিজিক্যাল স্ফেয়ারে, আপনার কথা কেউ শোনেনি, কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে কেউ কিছু প্রচার করে দিয়েছে, সেটাকে নিয়ে আপনি বেশি চিন্তিত। তাই আজকে সমাজের নর্মস, ভ্যালুজ, আইডিওলজিজ ডিপেন্ড করছে বেশিরভাগ মিডিয়াতে, আর এগুলো প্রতিফলিত হচ্ছে সমাজে এবং এগুলো অ্যাক্টিভলি রোল প্লে করছে আমাদের সমাজের বাস্তবতাটাকেও সেদিকে নিয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে লুই অ্যালথিউজার, অ্যান্টোনিও গ্রামসি তাদের কনসেপ্টগুলি প্রবক্ত করেছে। যেমন আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস ব্যাখ্যা করে এসেছে অ্যালথিউজার এবং গ্রামসির হেজিমনি। তো নেক্সট আসবো কিভাবে মিডিয়া, টেক্সট
মিনিংগুলোকে প্রডিউস করছে। আর এক্ষেত্রে এনকোডিং ডিকোডিং মডেল যেটা স্টুয়ার্ট হল করেছে তার ক্ষেত্রে পেয়ে থাকি। অডিয়েন্স রিসেপশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন। দেখুন, আজকের দিনেও আমরা একটা বিশেষ জিনিসের উপর ডিপেন্ড করে কাজ করে থাকি। আগে এটা হতো না। দেখবেন মানুষ কোনটা খেতে চায় এর উপর কিন্তু মানুষ মিডিয়াটাকেও তৈরি করছে। দেখবেন আমাদের সমাজে না কিছু হট টপিক উঠে আসে, আর সেই টপিকগুলো নিয়ে মানুষ কোনটা পছন্দ করে সেটা নিয়ে কাজ চলে। এখনকার দিনে একটা বিশেষ ভিডিও একটা বেশ ভাইরাল হয়, তা হচ্ছে রোস্টিং ভিডিও। রোস্ট, কাউকে নিয়ে রোস্ট করা, কারণ ওটাই অডিয়েন্স বেশি করে রিসিভ করছে। সো এই কনসেপ্টটাটি অ্যাকচুয়ালি স্টুয়ার্ট হলের। রিসেপশন থিওরি মানে এটা কি অ্যাকচুয়ালি? তিনি বলছেন যে হাউ ডিফারেন্ট অডিয়েন্সেস, অর্থাৎ একটা ফ্রুট, ধরুন তাকে আমি বললাম অ্যাপল। অ্যাপল দেখবেন আপনারা এখানে হয়তো যতজন রয়েছে দেখবেন তাদের মধ্যে সবার ফেভারিট নাও হতে পারে, কারোর ফেভারিট হতে পারে। তাই একটা যখন কিছু পাবলিশ হয় তো সেই পাবলিশটাকে মানুষ কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেলে ইন্টারপ্রেট করে, এবং এক্ষেত্রে প্রত্যেকের ভাবনা কিন্তু সেম নাও হতে পারে। তো এই জন্য প্রত্যেকের কালচারাল ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিফারেন্ট হয়। যেমন ধরুন বলিউড মুভিতে কিসিং, এই যে পার্টিকুলার সিনটা যেমন এমনভাবে দেখানো হয় যাচ্ছে অব্লিগেশন, যেন মনে হয় মা বাবা পরিবারের সামনে করা যাবে না। কিন্তু সেই একই জিনিস বা একই সিনেমাটা যখন একজন ইউরোপিয়ান দেখবে, এই বাবা এই রে এত লজ্জা কিসের রে বাবা, তারা ভাববে। আবার যখন আরও কনজারভেটিভ একটা সোসাইটি যেমন বেঙ্গলি বা আরও তামিল সোসাইটি দেখবে, এই বাবা এরকম একটা কাজ হচ্ছে একটা সিনেমায়, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, যেন মনে হয় তারা মানে একটা নেগেটিভ কাজ করে ফেলেছে। তো প্রত্যেক কালচারে এগুলো কিন্তু ডিফারেন্টভাবে হয়ে থাকে, এক্সপিরিয়েন্স হয়ে থাকে, সোশ্যাল পজিশন হয়ে থাকে। তাই এক্ষেত্রে একটা কনসেপ্ট আসে অ্যাক্টিভ অডিয়েন্স। এই অ্যাক্টিভ অডিয়েন্স কারা? অর্থাৎ যারা বিশেষ করে একটা বিশেষ যখন কন্টেন্ট পাবলিশ হয় তখন ওই পার্টিকুলার কন্টেন্টের তারা কিন্তু উপযুক্ত অডিয়েন্স, আর বাকিরা হচ্ছে যারা ওটাকে প্রেফার করে না, তারা হচ্ছে ওই বিষয়টাকে বোধগম্য করতে পারে না, তারা প্যাসিভ রেসিপিয়েন্টস। পপুলার কালচার, হ্যাঁ এখানে বুঝতে হবে দুই ধরনের কালচারকে আমাদের এখানে আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে হাই কালচার আর একটা হচ্ছে লো কালচার, পপুলার কালচার। হাই কালচার কারা? হাই কালচার হচ্ছে এমন একটি সংস্কৃতি যেটা এলিট ক্লাস পিপলদের জন্য, যেখানে এলিট মানে হচ্ছে লিটারেরি যদি কোনো টেক্সট হয়ে থাকে সেই টেক্সটে স্থান পাবে ক্লাসিক্যাল টেক্সটগুলি। লিটারেচারের এমন কিছু কিংবদন্তি এবং মিউজিকের ক্ষেত্রেও সেই একই রকম ভাবে। অন্যদিকে পপুলার লিটারেচার মানে যেটা অধিক মানুষ দেখবে, যেখানে অধিক মানুষ দেখলে ব্যবসা হবে, এই ক্ষেত্রে। এবারে আসবো সাবকালচার অ্যান্ড রেজিস্ট্যান্স। এটির টেক্সট ছিল সাবকালচার দ্য মিনিং অফ স্টাইল, হেবডিগের করা। সাবকালচার এখানে এক প্রকার স্টাইল বা যেমন বলি, দেখুন সহজ করে বলি একটু, একটা মেন সোসাইটি, যেমন এই ধরুন হিন্দু সোসাইটি, মুসলিম সোসাইটি বা যে কোনো সোসাইটি হতে পারে। তো ওই সোসাইটির কিছু নিয়ম কানুন আছে, আদব কায়দা আছে। এবারে কিছু মানুষ কি করবে, তাদের সেগুলো ভালো লাগে না, তারা কি করবে, নিজেদের মতো করে একটা কালচার বানিয়ে ফেলবে।
ঠিক আছে? মানে মেন কালচারে তারা কিন্তু একটা সময় পার্ট ছিল, কিন্তু সেই মেন কালচারের কিছু তারা ভালো না লেগে ওই মেন কালচারকে প্রতিবাদ করে একটা নতুন ধরনের করতে পারে কিছু। যেমন ম্যারেজ যেমন হচ্ছে নর্মালি হয়, এবারে কেউ তাদের মধ্যে কেউ ডিফারেন্ট ওয়েতে এলোপমেন্ট বিয়ে, পালিয়ে বিয়ে করা। তো এটা এমনটাও নয় যে তাদের বাবা মা সবাই মেয়েটির ঘরেও ছেলেটির ঘরেও রাজি, বাট দে আর ইলোপিং, তারা পালিয়ে গিয়ে বিয়ে করছে অন্যত্র, পরিবারের সাথে নয়। অ্যাকচুয়ালি তারা রেজিস্ট করছে এই ম্যারেজ কালচারটাকে, নর্মাল ট্র্যাডিশনাল কালচারটাকে, তো তখন সেটা একটা সাব কালচার হয়ে যায়। গ্লোবালাইজেশন অ্যান্ড কালচারাল স্টাডিজ, এগুলো আমি আলোচনা করেছি, গ্লোবালাইজেশনের প্রভাব কেমন হয়ে থাকে। ওকে, এইসব টেক্সট মানে কালচারাল ইম্পেরিয়ালিজম কি, এটা হেজিমনির সাথে অনেকটাই রিলেটেড, তাই এগুলো আমি যখন থিওরি আলোচনা করব এক একটা থিওরিস্টকে নিয়ে তখন বলবো। পোস্ট কলোনিয়ালিজম, সেক্ষেত্রেও প্রভাব রয়েছে কালচারাল স্টাডিজের। জেন্ডার অ্যান্ড ফেমিনিস্ট কালচারাল স্টাডিজ, এটাও রিলেটেড হচ্ছে, কিভাবে কালচারটাকে ত্বরান্বিত করছে আমি দেখিয়েছি। আর এখানে আমি কয়েকটা কনসেপ্ট যেমন আমি দেখাইনি, যেমন হচ্ছে দ্য মেল গেজ, এটা দেখুন, এটা গুরুত্বপূর্ণ। মেল গেজ এই কনসেপ্টটি লরা মালভে তার একটি এসে ছিল 1975-এ, ভিজুয়াল প্লেজার অ্যান্ড নারেটিভ সিনেমা, এইখানে তিনি এই কনসেপ্টটি প্রদান করেছেন। কি বলতে চাইছে যে হাউ উইমেন আর অবজেক্টিফাইড ইন ভিজুয়াল কালচার। দেখবেন সিনেমা বলুন বা চিত্র অঙ্কন বলুন, এই প্রত্যেকটা ক্ষেত্রে নারীকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যেন নারীকে দেখে পুরুষ যেন উপভোগ করতে পারে। আচ্ছা বলুন তো, এই সিনেমায় বা এই আর্টে নারীদেরকে এমনভাবে প্রেজেন্ট করা হয় কেন? নারীদেরকে ভালো লাগে না, কারণ ওই সিনেমার প্রডিউসাররা জানে যে নারীদেরকে এরকমভাবে প্রডিউস করলে, এরকমভাবে যদি আমরা রিপ্রেজেন্ট করাই, তাহলে পুরুষরা অ্যাট্রাক্টেড হবে। এটাকেই বলা হচ্ছে মেল গেজ। মেল যেমনটা চায় ফিমেলদেরকে সেরকমভাবে প্রেজেন্ট করানো হয়। আর যখন এরকমভাবে করে কোনো কিছু প্রডিউস করা হচ্ছে, তখন তাকে আমরা বলি মেল গেজ। ওকে, অর্থাৎ কীভাবে উইমেনদেরকে অবজেক্টিফাইড করা হচ্ছে। যে সিনেমায় দেখবো, যে টেক্সটে দেখবো, সেখানে বলতেই পারি ইটস এন এক্সাম্পল অফ মেল গেজ। জেন্ডার অ্যান্ড ফেমিনিস্ট কালচারাল স্টাডিজ, এটাও রয়েছে এখানে। এটা মনে হয় রিপিট হয়ে গেছে। আচ্ছা, কুয়ার থিওরি বলছিলাম আমি, কুয়ার থিওরি নিয়েও আসবো বিস্তৃতভাবে। ওকে, এখানে কনসেপ্টগুলির মধ্যে আমি বুঝিয়েছি, এগুলো অসুবিধা নেই। ক্লাস অ্যান্ড কালচারটাও বলেছি আলোচনা করতে গিয়ে, তাই বিস্তৃতভাবে আর এগুলো আর বলছি না এখানে। ওকে, এটাও বলছি না। কালচারাল মেটেরিয়ালিজমের কনসেপ্টগুলো রয়েছে। রেস অ্যান্ড এথনিসিটিও হালকা করে বলেছি। এগুলো আমি আসবো, প্রত্যেকের ক্ষেত্রে আসবো। মাল্টিকালচারালিজম, হাইব্রিডিটি, আমি যখন এক একজনকে নিয়ে আসবো তখন আসবো। মোটামুটি বেসিকটা আশা করি বোঝা গেছে আপনাদের। ওকে, তো বেসিক কনসেপ্টগুলো আশা করি ক্লিয়ার। এই সমস্ত টেক্সটগুলো আমি পার্টিকুলার রাইটার ধরে আলোচনা করব, কনসেপ্ট ধরে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার, বোঝা গেছে। একটু সময় করে ভিডিওটি দেখবেন। আর এমনিতে তো পিডিএফটি শেয়ার করেছি আপনাদেরকে, আশা করি পড়লে হয়তো আরও বেটার হইতে, আর কিছু আন্ডারস্ট্যান্ডিং আরও বাড়বে। ঠিক আছে, এরপরে আমরা কি করব, থিওরিস্ট ধরে এগোবো। ঠিক আছে, এক একজন থিওরিস্টকে ধরে এগোবো। ঠিক আছে।